দোহার এবং নবাবগঞ্জকে দুটো আসনে ভাগ করলে কিভাবে আমাদের এই অঞ্চলের মানুষজন আমরা বেনিফিটেড হব পান্নু ভাই, এই ব্যাপারে আপনার কাছে কিছু কিছু কথা শুনতে চাই। বিশেষ করে পান্নু ভাই, এখনকার যারা ইয়াংস্টার্সরা যারা আছে, যাদের বয়স 16, যাদের বয়স 20, যাদের বয়স 25, তারা কিন্তু আমাদের ওই আমলের সেই 1991 ইলেকশনের পরে কেমনটা হয়েছিল, আমরা 3 ইউনিয়ন আলাদা ছিলাম, নজমুদ্দিন ভাইকে ভোট দিতাম, আবার নবাবগঞ্জের এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ছেলেপেলেরা তাদের মাথায় বিষয়টা ওইভাবে কাজ করবে না এখন, তারা যেহেতু এটা দেখে না। তো এই জন্য আমার মনে হয় ছেলেদেরকেও যদি আমরা বোঝাতে সক্ষম হই যে দুটো আসন হলে এইভাবে আমরা বেনিফিটেড হব। তো এই জন্য আপনি যদি একটু প্রেক্ষাপটটা তুলে ধরেন, আমরা কিভাবে আমরা ভোট দিতাম আগে এবং কি কারণে আমরা ভাগ হয়ে গেলাম আবার একটা আসন হলে, এই প্রসঙ্গে একটু যদি আমাদেরকে বলেন তাহলে আমাদের ভিউয়ার্সরা উপকৃত হবে। আসলে তো আমাদের নবাবগঞ্জ এবং দোহার এই দুইটা আসন বর্তমানে নতুন আওয়ামী লীগ গভর্নমেন্টের শুরুর থেকে এই ভাগাভাগিটা হয়েছে, কিন্তু আগে তো সবসময় নবাবগঞ্জ এবং দোহার মিলায় এক আসন, ঢাকায় এক আসন, না দোহার এক আসন আর নবাবগঞ্জ ছিল 2। সেখানে আমাদের নবাবগঞ্জে 14টা ইউনিয়ন এবং দোহারে আছে 8টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, এই পৌরসভা এরিয়া আছে। তো ভোটার সংখ্যাও আমাদের নবাবগঞ্জে দোহারের চেয়ে প্রায় 1 লক্ষাধিক ভোট, মেবি আমি একদম অ্যাকুরেট বলতে পারতেছি না, সম্ভবত ভোটার সংখ্যা 1 লক্ষের উপরে আমাদের টোটাল ভোট দোহারের চেয়ে নবাবগঞ্জ। তো দুইটা একত্রে যখন হলো আমাদের সমস্যাটা, আমি যেটা মনে করি আমার চেয়ারম্যান লাইফে আমি দেখতাম যে আমাদের ইউনিয়নের বন্টন যখন হইতো, হয়তো একইভাবে উপজেলাও একই হয়, যে আমাদের ওই এরিয়া এবং জনসংখ্যা ভিত্তিতে যখন আমাদের বন্টন গুলি হয়, তখন বড় ইউনিয়ন গুলি আর ছোট ইউনিয়ন গুলির সাথে একটা তারতম্য দেখা যায়। আমাদের বন্টনে যখন সমানাধিকার থাকে, বড় ইগুলি আসনগুলি ঠকে, সবকিছুর মধ্যে ঠকে, কারণ ওই বন্টনে যদি টাকার অর্থে বা অন্যান্য রাস্তাঘাট যে কোনো উন্নয়নের ক্ষেত্রে আমাদের যদি সমানভাবে বন্টন করে তখনই হয়ে যায়। তো পাশাপাশি যেহেতু দোহার এবং নবাবগঞ্জ দুইটা থানা মিলা যখন একত্র হয়ে গেছে, তখন আমরা অন্য অন্য আসনের মতনই এই 2 আসন মিলা যখন একটা হইলো, তখন ওই এক আসনের বরাদ্দটাই পাইতেছি আমরা। এটা আমি হিসাব মনে করি আর কি। অর্থবিত্ত বা রাস্তাঘাট আমের পরিমাণ এক সমানই থাকবে, কিন্তু এখানে ইউনিয়ন 22টা, যদি আমরা ইউনিয়ন 22টা এবং পৌরসভা, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক ক্ষতি হইতেছে। আর যারা সাংসদ হয়ে আসে, সংসদ নেতা, তারাও কিন্তু আমাদের সঙ্গে পাবলিকলি যোগাযোগ মনের মতন করতে পারে না, কারণ তাদের এরিয়া বড় হয়ে যায়, তাদের মানে যোগাযোগে দেখা যায় পাবলিক যার ভোটে তারা নির্বাচিত হইতেছে তাদের সঙ্গেও কিন্তু গ্যাপ হয়ে যায়। তারা মানে পারে না সবার সঙ্গে করতে, প্রত্যেকটা এরিয়াতে যেতে পারে না, প্রত্যেকটা গ্রামের অবস্থা বুঝতে পারে না, মানুষের মন বুঝতে পারে না, এরকম হয়ে যায়। তো আমি মনে করি আমাদের এটা সময় উপযোগী, এটা আমাদের দাবি। এই দাবিতে আমাদের ঐক্য হয়ে সবারই এই সামনের যে নির্বাচন, আমাদের সংসদ নির্বাচন হবে, তার আগে আমাদের এইটাকে আগে বাস্তবায়ন করতে হবে, কারণ আমরা তাহলে সব দিক দিয়ে আমরা পিছনে পড়ে যাচ্ছি। এটা হলো আমার মনের দাবি এবং সবার ঐক্যমত হয়ে আমাদের মাঠে নামতে হবে। যে পর্যন্ত আমরা এই দাবিটা পূরণ না করতে পারবো, আমি মনে করি অন্য নেতা নেত্রীদের যত বক্তব্য এগুলি শুনে আমাদের লাভ হবে না। আমাদের এই আসন বন্টনটা আগে ঠিক করতে হবে। এবং আমার মনে হয় পান্নু ভাই, দিস ইজ দ্য রাইট টাইম। এখন তত্ত্বাবধায়ক সরকার আছে, আমরা নিশ্চয়ই পান্নু ভাই আপনার কাছ থেকে আরো কথা শুনবো। আমরা অত্যন্ত আনন্দিত যে আমেরিকা থেকে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন, যদিও বুলবুল ভাইকে আমরা দেখতে পাচ্ছি হয়তো বাইরে আছেন, নিশ্চয়ই জবে থেকে ফেরার পথে অথবা জবে যাওয়ার পথে হতে পারে। জনাব মোহাম্মদ বুলবুল ভাই, যিনি দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক নির্বাচিত জিএস, এবং আমাদের ওই অঞ্চলে 91-এর সময় আমাদের এই অঞ্চলের মানুষজনদেরকে রাজনীতির সঙ্গে উদ্বুদ্ধ করা, ব্যারিস্টার নাজমুল হুদা ভাইয়ের সঙ্গে প্রথম ইলেকশনের সময় বুলবুল ভাই কি রোল প্লে করেছেন, সেই বুলবুল ভাই, আমরা তাকে অনুষ্ঠানে স্বাগত জানাই এবং এই কনসেপ্টের সাথে বুলবুল ভাইয়ের ভাবনাটাকে আমরা শেয়ার করতে চাই। বুলবুল ভাই, প্রথমে আপনাকে সালাম জানাচ্ছি এবং সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বুলবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ আমাকে? আমরা শুনতে পাচ্ছি, জি। আমি হলো কাজের থেকে আজকে আর্লি চলে আসছি। আমার হলো তোমার আনিকা আমার পাশে আছে, আমি যাচ্ছি হলো এখন আনিকার আজকে তোমার আছে
অ্যানুয়াল ফিজিক্যাল আছে, বুঝছো? ওদের স্কুলে যাওয়ার আগে অ্যানুয়াল ফিজিক্যালটা করতে হয়। জি। তো আমি অন দ্য ওয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, খুব ড্রাইভ অল্প সময় যদি অবস্থায়। আপনি যাতে অ্যাপয়েন্টমেন্টে যাতে লেট না করেন, এই জন্য আমরা আপনাকে স্ক্রিনের আগে নিয়ে আসলাম। পান্নু ভাই নিশ্চয়ই বাসা থেকে যুক্ত হয়েছেন, তাই সময় দিতে পারবেন বেশি। জি বলেন। হ্যাঁ, বাসা থেকে যুক্ত হতে পারতাম, কিন্তু বাসা থেকে বের হলাম আমি এখন, বুঝছো? জি হ্যাঁ হ্যাঁ ড্রাইভিং অবস্থায় আমি যাচ্ছি, আমাকে এনিওয়ে মানে মিস করতে চাচ্ছি না তোমাদের সাথে কথা বলতে। আর এটা একটা সুন্দর একটা উপস্থাপন, এটা আমরা সবসময় চেয়ে আসছি, বুঝছো? কিন্তু আমি যারা আমাদের এখন শুনছে, জি পরবর্তীতে শুনবে, সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর পান্নু ভাইকে সালাম জানাচ্ছি। পান্নু ভাইকে দেখলাম আমি অনেকদিন পর। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সালাম। পান্নু ভাই, আমিও খুব ভালো শান্তি আছেন আপনি? পাইতেছি তোমার দেখা। তোমার পায়া এই যে অনেক তারিখের সাথে তোমাদের সঙ্গে যে দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে, জি, শান্তি পাইতেছি। আমি ওই যে তারেক এখন যেখানে বসে কথা বলছে, আমি তো কিছুদিন আগে তারেক ওখান থেকে ঘুরে আসলাম। আমার সব এবং ফ্যামিলি নিয়ে অনেক ভালো সময় কেটেছে তারেকের ওখানে আমার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না তারিখ তো এই ব্যাপারে খুব সচেতন। আর জি, আমাদের সেই সময়কার কথাগুলি তো আসলে এই বর্তমান জেনারেশন এগুলি জানে না। মানে দলের প্রতি, অনেকটা গ্যাপ, এই এলাকার অনেকটা প্রতি গ্যাপ। যে করেছিল, ওই তারিখও জি, বললো বিষয়টা সত্য। আসলে বর্তমানের ইয়াং জেনারেশন গুলি অনেক কিছুই জানে না আমাদের শুরুটা। জি। জি। তো আমার মনে হয় বুলুল ভাই যদি একটু বলেন যে, বুলুল ভাই আপনি তো 91 সনে সেই নাজমুদ্দার সাহেব আসলেন, তারপরে ওই ভোটের সময় যে দোহারে যাওয়া, প্রশাসনের সময় নবাবগঞ্জে থাকা, এ নিয়ে কিন্তু অনেক ব্যাপারগুলো কাজ করেছে। পান্নু ভাই অনেকটা বলেছে যে এরকম বৈষম্য ছিল, ভোটের সময় আমাদের তার কাছে যাওয়া লাগতো, আবার এমপির কাছে যাওয়া লাগতো। আপনি অ্যাটলিস্ট কিছুটা আহ্বান করেন বুলুল ভাই, যাতে আমাদের তরুণ সমাজকে, আমি আপনার এই ক্লিপটা পরবর্তীতে কেটে হ্যাঁ, যাতে আমরা আমি রিপ্লে তো করতে পারি। এইমাত্র আসলাম। আমি ওই কাজের থেকে আসার কারণে ড্রাইভিং অবস্থা আমি অ্যাড হতে পারি নাই। পান্নু ভাইয়ের কথাগুলো আমি শুনতে পারি নাই। যাই হোক, আহ, সেই নাজমুল হুদার ইলেকশন যখন আমরা করলাম, তোমরা তো তখন ছোট, আর জি এলাকায় যারা ছিল তারা তো সবাই একভাবে সমর্থন দিয়েছিল। নাজমুল হুদা কিন্তু দোহারের ওইদিকে কিন্তু সেরকম ভোট পায় না, কিন্তু আমাদের 3 ইউনিয়নের ভোটের কারণে কিন্তু তাকে নির্বাচিত করতে আমরা বাধ্য করে করেছিলাম, মানে সমর্থন করেছিলাম। তো আমাদের শিকারিপাড়া, জি জয়কৃষ্ণপুর, তারপরে তোমার নয়নশ্রী ইউনিয়ন, বারোয়াখালী ইউনিয়ন, এই কয়টা ইউনিয়নের মাধ্যমে কিন্তু পান্দরা ইউনিয়ন সহ এই 5টা ইউনিয়ন কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত ভাবে তাকে করেছিলাম, জয়যুক্ত করেছিলাম এখান থেকে। যার কারণে সে নির্বাচনে তখন করতে চাইছিল। যাই হোক, নয় সেটা তো নয় একটা সময় ছিল। শ্রীবঙ্গ। এখন যে তুমি যে ব্যাপারটা নিয়ে আলাপ করছো, জি বুঝছো, আমি এটা সবসময় বলে থাকছি, কারণ আমাদের এখানে আমরা ভোট দিতাম হলো দুয়ারে, অফিসিয়াল কাজকর্ম সব হতো তোমার নবগঞ্জের সঙ্গে। দেখা যেত যে যারা হয়তো পরবর্তীতে দেখা যেত যে আমরা হয়ে যেতাম, ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম, ইয়ের থেকে, দুয়ারে থেকে নবগঞ্জে চলে আসতাম। আর নবগঞ্জে যারা ভোট দিত তারা আমাদের কোনো কাজকর্ম এদিকে তেমন কিছু করতো না। এই বৈষম্যটা সবসময় ছিল। এখন আমার যে ব্যক্তিগত যেটা কারেক্ট শুনতেছে আমাকে, জি 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 আমি কিন্তু কথা বলতেছি, আবার আমাকে ওই গাড়ি চালাচ্ছি তো সামনে, আমাকে অ্যাটেনশন রাখতে হচ্ছে। দুইটা মানে একসঙ্গে করতে আমার একটু হতে পারে, ইন্টারাপ্ট হতে পারে। আমি যেটা চিন্তা ভাবনা করছি, তোমার আমাদের নবাবগঞ্জে হলো 22টা ইউনিয়ন, তাই না? জি দোহারে হলো 8টা, আর আমাদের এখানে হলো 14টা। হ্যাঁ আমি ওইভাবে চিন্তা করি, এটাকে যদি ডিভাইডেড করা হয়, দোহারের যে 8টা এবং আমাদের যে 3 ইউনিয়ন, শিকারিপাড়া, জয়কৃষ্ণপুর এবং বারুয়াখালী, এই 3 জি ইউনিয়নকে যদি করা হয়, তোমার অ্যাড করা হয় দোহারের সাথে, এবং নির্বাচনের পরেও এইভাবে থাকবে। নির্বাচনের পরে যে সমস্ত একটা রেজুলেশন বা একটা আমাদের এই এলাকাকে ঢাকা 1 বা 2 এরকম ভাবে করে আসবে। ঢাকা নবাবগঞ্জ যদি 1 হয়, তাহলে দুয়ারকে 2 বানিয়ে বা অন্য কোনো নাম্বার দিয়ে যদি হয়, মানে এটাকে ডিভাইডেড করা দরকার। আপনি আপনি কি বলতে চাচ্ছেন বুলুল ভাই, যে ইলেকশনের সময় যখন আমরা ভোট দেব, ভোটের পরে প্রশাসনেও আমরা দোহারের সাথেই থাকবো, এটি কি আপনি বলতে চাচ্ছেন? জি, এটা আমি বলতে চাচ্ছি। কারণ কারণ আমরা তো ভোট দিচ্ছি তোমার দুয়ারের থেকে যারা হচ্ছে, এমপি হচ্ছে তাদের। কারণ এখানে দুইটা করতে হবে, তোমার নির্বাচনী এলাকা 2টা করতে হবে।
এই দুইটা এলাকায় সবসময়ের জন্য থাকবে, ইলেকশনের আগেও থাকবে, ইলেকশনের পরেও থাকবে। এটা আমি কি করছি, মানে 11টা করে ইউনিয়ন থাকবে প্রত্যেক নবাবগঞ্জে 11টা ইউনিয়ন থাকবে, তোমার 11টা ইউনিয়ন থাকবে। এটা হলো আমার প্রস্তাবনা। প্রশাসনিক মানে কোন প্রেক্ষাপটে আগের বার মানে ভোটের সময় দোহারে যাইতাম, প্রশাসনের সময় নবাবগঞ্জ, এটা কি পিছনে বড় কোনো কারণ ছিল বলবো ভাই নাকি? এটা কারণ আমার মনে হয় এটা রাজনৈতিক কারণ, রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য যারা ইলেকশন করতো বা যে দলই করতো তারা মানে রাজনৈতিক ভাবে আমাদের ই করে মানে আমার ভোটগুলি নিয়ে ওইভাবে ই করে নির্বাচনের সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিত। একটা আমি মনে করি রাজনৈতিক ইস্যু ছিল এটা। জি পান্না ভাই সমাজে কিছু না, ঠিক আছে, বুলবুলের কথা ঠিকই যে ওই নেতাদের নিজস্ব ই ছিল তখন, যে ভোটের ইয়ের কারণে ওইটা ওই সময় নিয়ে নিচ্ছে। কারণ আসলে তাতে ওই যে মানে বুলবুল যেটা বলে আমিও একমত, যে প্রশাসনিক ক্ষেত্র দুয়ার এবং নবগঞ্জ যখন আমরা 11টা ইউনিয়ন ভাগ করে নিব, প্রশাসনিক ক্ষেত্র যেন একই নজরদারি থাকে, মানে ওই 11টা ইউনিয়নের আলাদা করে প্রশাসনের ভূমিকা থাকবে, প্রশাসনিক ভূমিকাটা না হলে ওই ভোটের সময় ওই নেতা আর প্রশাসনের যখন আমরা চাপবো তখন প্রশাসনের লোকের দরদ কম থাকবে আমাদের প্রতি। মানে এই যে 3টা ইউনিয়ন অ্যাড হবে তাদের চিনবে না, জানবে না, এলাকার ভাবমূর্তি বুঝবে না, মানে এগুলো একটা নতুন করে আবারই হয়। এই জন্য 11টা থাকলে তাদের যোগাযোগ যাতায়াত থাকবে প্রশাসনের, এবং যারা রাষ্ট্রে দায়িত্বে থাকবে, সংসদে ইয়ে থাকবে, যারা উভয়েরই নজরদারি থাকবে তার এলাকা সম্বন্ধে। আর ওইভাবে থাকলে ওইটা তো একটা মানে বিশৃঙ্খলা ভাবে ছিল আগে, তাতে মানুষেরও কিন্তু ওরকমই ছিল না। যেমন 3 ইউনিয়ন বারাখালী, জয়কৃষ্ণপুর, শিকারিপাড়া, তাদের ভিতরে কিন্তু অসন্তুষ্টির ভাব ছিল যে আমরা ভোট দিই ওই দুহারে, আর প্রশাসনের ক্ষেত্রে নবগঞ্জ দৌড় পাতে হয়। আমি জানতাম যে ওই সময় ওই মানুষের মধ্যে একটা মানে ই ছিল, খারাপ একটা মতামত ছিল যে এইভাবে কেন আমরা 2 দিকে দৌড় পাবো। জি জি, অনেকে এটাকে ছাগলের 3 নম্বর বাচ্চার সাথে অনেকে তুলনা করতো যে আমরা আমাদেরকে একেবারে অনেকটা হেয় হতে হতো। আমার মনে হয় এই অবসান এবং বলুন ভাই যেটি বললেন যে এটা কিন্তু সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হতে পারে 11+11 = 22। এটাকে যদি এই করা যায় আমার মনে হয়। পান্না ভাই একটু কাইন্ডলি যদি বলেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তারপরে যত পার্টি আছে, লাঙ্গল মার্কা এটা বলেন, সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ করে অ্যাপ্লিকেশনটা করা যায় যাতে জনমতের এবং জনসমর্থন যাতে প্রতিফলিত হয়, এবং নির্বাচন কমিশন অথবা যারা এই অথরিটি আছে তারা যাতে বুঝতে পারে যে হ্যাঁ এটা একটা ন্যায্য দাবি এবং এটাকে দেওয়ার ইলেকশনের আগে এটা দিতে হবে। এটা কিভাবে অ্যাকোমোডেট করা সম্ভব সব ধরনের? আমি একটা হয়তো খেয়াল করছি না, আজকে আমি একটা ফেসবুকে দিচ্ছি, এটা আমি দেখলাম যে ওইটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি না, সবারই যেন মনের দাবি কথাটা যখন আমি লিখছি, মানে এইটার উপরে সবাই সাপোর্ট দিতেছে। তাতে আমি দেখলাম যে আমার জীবনে অনেক লেখালেখি করি, কিন্তু এইটার ক্ষেত্রে দেখলাম যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নাই, সবার একমত, একই দাবি। আমার মনে হয় সবাই ঐক্য হয়ে, যেটা সুন্দর, আমরা আরো কিছুদিন এটা অবজার্ভ করি, মানে খুব তাড়াতাড়ি দ্রুততম সময়ের মধ্যে মানুষকে নিয়ে কিভাবে ফেস করা যায় যাতে আমাদের এই দাবিটা পূরণ হয়, তাড়াতাড়ি পূরণ করতে হবে। এই নির্বাচনের আগেই আমাদের পূরণ করে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তোমার মনে করো যে এলাকার যে নেতৃত্ব আছে, যারা তোমার ভবিষ্যতে নেতৃত্বে আসতে চায় বা ইলেকশনে যারা ইলেকশন করতে চায়, তাদেরকেও এখানে আগায় আসতে হবে, এবং তাদেরকে নিয়েই আমাদের সামনে থেকে আগায় যেতে হবে। বুঝছো, এখন হলো এটা হলো লোকাল যারা আছে, মনে করো আমরা যারা বিদেশে আছি, তুমি যেমন আছো, আমরা আছি, অন্য যারা আমরা বাইরে আছি যারা, তারা হয়তো তোমার ফেসবুকের মাধ্যমে বা আমাদের এই যেরকম যদি মাঝে মাঝে এরকম অনুষ্ঠান করে, আমাদের তো 100% সমর্থন রয়ে গেছে। কিন্তু এই জিনিসটা যেহেতু অফিসিয়াল ভাবে করতে গেলে লোকালে যারা আছে, বাংলাদেশে যারা আছে এখন বা দুহানবাবগঞ্জে যারা আছে, তাদের মাধ্যমে জিনিসটা হতে হবে। সেই জন্যই তাদের ওইভাবে একটা স্মারকলিপি লিখে বা জনগণের স্বাক্ষর নিয়ে সেটা ওখানে উপস্থাপন করলে মনে হয় এটা হবে। তার আগে মনে হয় আগে তোমার ঢাকায় যেখানে যারা আছে তাদেরকে নিয়ে এখনকার সিস্টেমটা কি, কোন জায়গায় এটাকে আপিল করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে, এই দাবিটা কোথায়
পৌঁছাইতে হবে এই জিনিসটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটা কি নির্বাচন কমিশনের কাছে যেতে হবে না কোনো মন্ত্রণালয়ের কাছে যেতে হবে, এই জিনিসটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। জি, ফাইন্ড আউট করে তারপরে এখানে মনে করে এলাকায় যারা গণ্যমান্য আছে এবং যারা ভবিষ্যতে এমপি ইলেকশনে ক্যান্ডিডেট হতে চায় তাদেরকেও এ ব্যাপারে হইতে হবে, কারণ তাদেরও তো এটা একটা বেনিফিট। অবশ্যই। এবং বুলবুল ভাই সুন্দর করে বলেছেন। আমার মনে হয় আমরা অ্যাটলিস্ট আগামী পান্নু ভাই যেটি বললো, যেটার স্পিডটাকে কমাই দেওয়া যাবে না, মানে ঘুমাইলে চলবে না, এটা দ্রুত তার সাথে যাইতে হবে, যেহেতু সামনে সময় কম আমাদের। কথার কথা যদি আমরা 2 সপ্তাহ টার্গেট করি, যে আমরা 2টা সপ্তাহ নিতে চাই টোটাল জনমত গঠনের জন্য, এবং ইয়াং ছেলেপেলেরা যারা আছে তাদের কোনো কোয়েশ্চেন থাকলে এরকম আমরা এই উইন্ডোটা খোলা রাখতে পারি, যে প্রতিদিন অথবা সপ্তাহে 5 দিন বাংলাদেশ সময় রাত 11টা থেকে 12টা এই 1 ঘন্টার জন্য, অথবা 10টা থেকে 11টা, অথবা 9টা থেকে 10টা, এরকম একটা টাইম সেট করে দিলে ছেলেপেলেরা সবাই জানলো যে ওকে অমুক সময় আমার কোনো যদি প্রশ্ন থাকে, এবং স্ক্রিনে পান্নু ভাইয়ের মতো বা সিনিয়র যারা আছেন তারা থাকলেন, এবং ছেলেপেলেদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিলেন। আমার মনে হয় তাহলে মানুষের মতের মিলটাকে করতে আমরা সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং তারপরে যে আমার মনে হয় একটা সমন্বয়, একটা সুন্দর কমিটির মতো করে ইন দা মিন টাইমে পান্নু ভাই সহ যারা আছেন তারা কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, বুলবুল ভাই যেটি বললাম, আমার মনে হয় ফাইন্ড আউট করা সম্ভব। পান্নু ভাই যদি কিছু যুক্ত করেন এভাবে। হ্যাঁ, আমি ওইটাই বললাম, তোমার কথায় একমত যে আমরা ওই মানে বিষয়টাকে দ্রুত সমাধান পাওয়ার জন্য আমরা গ্যাপ দেওয়া যাবে না, অলসতা আনা যাবে না। এখানে একদিন গ্যাপ দিতে আমরা এইভাবে আলোচনা আসি, সপ্তাহে 3 দিন, যে কোনো 3 দিন আমরা আসতে পারি, আলোচনা করি। আবার এখন হচ্ছে কি যে ওই রাজনৈতিক ভাবে আমরা যদি খোঁজাখুঁজি করি, অনেক নেতা নেত্রীদের অনুপস্থিত থাকতে পারে বিশেষ কারণে, যে কোনো কারণে আমাদের এই সময় তো তাদেরকে নাও পেতে পারি। তো ফেসবুক আকারে যদি আমরা প্রচার চালাই যাই, আমরা মনে করি যে এটাকে যদি শেয়ার করে করে সবার মধ্যে ছড়াই দেওয়া যায়, তাহলে আমার মনে হয় সবার মধ্যে নজরে পড়বে বিষয়টা। কেউ কিছু বলার থাকলেও আসবে আমাদের লিখনের মধ্যে বা বলার মধ্যে, ওরকমই থাকবে। আমাদের মনের দাবিটা মেনলি 2 থানা আলাদা করে দেওয়া, আসন, এই জিনিসটা সবার মধ্যে প্রচার করা। আমরা আপাতত শুরুটা আজকে হঠাৎ করে অনেক কিছু বলতে পারতেছি না, কারণ এই বিষয়টা নিয়ে ওই যে বুলবুল যেমন বললো, কোথায় কিভাবে সাবমিট করতে হবে, আমাদের কি করণীয় আছে, এই জিনিসগুলো আমরা একটু সবকিছু মাথার মধ্যে আনি, চিন্তা ভাবনা করে আলোচনা করে তারপরে আমরা নেক্সট স্টেপটা দিই, নাকি? অবশ্যই। জামাত ইসলাম, লাঙ্গল মার্কা, আওয়ামী লীগ আর ধানের শীষ ইলেকশন করলো, তোমার কি ধারণা দোহার এবং নবাবগঞ্জে দ্বিতীয় স্থান হবে কে? আওয়ামী লীগ নাকি লাঙ্গল মার্কা না জামাত ইসলাম? দ্বিতীয় স্থান আওয়ামী লীগ হবে। এই যদি আওয়ামী লীগ আসে, নির্বাচনে আসতে পারে, তাদের সবকিছু আবার গুছাইতে কিছু করা হবে, দ্বিতীয় স্থান আওয়ামী লীগে হবে। বিএনপি পাস করবে সবসময় সঠিক এবং নিরপেক্ষ নির্বাচন হবে। নবাবগঞ্জে সঠিক এবং নিরপেক্ষ নির্বাচন হলে, জনগণ ভোট দিলে বিএনপি সবসময় পাস করে দেবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘক্ষণ যাবত আজকে এই লাইভ অনুষ্ঠানের সাথে ছিলেন, অথবা পরবর্তী সময়ে যারা এই অনুষ্ঠান দেখবেন। আমরা চেষ্টা করি আজকে 3 সেপ্টেম্বর 2024, আজকে আমাদের এই ক্যাম্পেইন লাইভ এটা দিয়ে আমরা শুরু করলাম। আমাদের অতিথি হিসেবে আমরা পেয়েছিলাম নয়নশ্রী ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান খান পান্নু ভাই, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ উপজেলার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা পেয়েছিলাম দোহার নবাবগঞ্জের আরেকজন কৃতি সন্তান, দোহার নবাবগঞ্জ কলেজের 2 বার নির্বাচিত সাবেক জিএস জনাব মোহাম্মদ বুলবুল ভুঁইয়া, হারুন বুলবুল পরিষদের সেই বুলবুল ভাই, তিনি যুক্ত হয়েছিলেন সুদূর আমেরিকা থেকে। আমরা আজকে অনুষ্ঠানে পেয়েছিলাম এস এম মনির হোসেন, যার বাড়ি নবাবগঞ্জ উপজেলার নট্টিগ্রামের শিবপুর ইউনিয়নের শিকারিপাড়া ইউনিয়নের যে নট্টিগ্রাম, সেখানে তিনি বর্তমানে বাহরাইন প্রবাসী। আমরা তার কথা শুনেছি। আমরা চেষ্টা করব আগামীকাল থেকে অ্যাটলিস্ট নেক্সট 2 উইকস, আগামী 2 সপ্তাহের জন্য পান্নু ভাইয়ের পরামর্শ অনুযায়ী, যে এটা ঢিলামি করা যাবে না, অথবা খুব স্লো মোশনে অনেক সময় আছে বিভিন্ন লোকজনকে ডাকতে ডাকতে মানে আন্দোলনের গতিটা কমে যায়, ক্যাম্পেইনের গতি স্লো হয়ে যায়, এরকমটা আমরা চাই না। খুব স্পিড সহকারে চেষ্টা করবো আগামী 2 সপ্তাহে অনলাইনে ক্যাম্পেইন করে আমরা একটা দফারফা করবার জন্য আমরা অ্যাটলিস্ট একটা অ্যাপ্লিকেশন পরিপূর্ণভাবে
সুন্দর যুক্তি সহকারে তথ্যাদি উপস্থাপন করে দোহার এবং নবাবগঞ্জের সর্বস্তরের জনসাধারণের সিগনেচার প্রয়োজনে কালেক্ট করা লাগলে আমরা স্কুল, কলেজ, ইউনিয়ন পর্যায়ে সিগনেচার কালেক্ট করে আমরা যেখানে এই অ্যাপ্লিকেশনটা দেওয়া দরকার আমরা সেখানে দেওয়ার জন্য চেষ্টা করবো। এটা নির্বাচন কমিশন হতে পারে, অন্য কোনো উপদেষ্টার দপ্তর হতে পারে, আমরা সেই অফিসে দেব। আগামীকাল থেকে আমরা চেষ্টা করব তথ্য সংগ্রহ করবার জন্য। কিছু রিসার্চ আমি ইন দ্য মিন টাইমে করেছি, আরো কিছু রিসার্চ আমাদের করা লাগবে যে সারা বাংলাদেশের অন্যান্য আসনগুলোতে আমরা হয়তো সবচেয়ে কম জনসংখ্যা সম্পন্ন 5টা আসন আমরা খুঁজে বের করব সারা বাংলাদেশের ভিতরে, যে সেইখানে কতজন মানুষের বসবাস, সেখানকার আয়তন কত, সেটার সাথে আমরা যাতে একটা গ্রাফ আকারে দরখাস্তের সাথে তুলনা করে দিতে পারি, তুলনা চিত্র, যাতে নির্বাচন কমিশনের লোকজন বুঝতে পারে যে হ্যাঁ আমাদের দাবিটা যৌক্তিক। আমরা সেটা দিয়ে একটা গ্রাফ আকারে তৈরি করতে পারবো যে অমুক সংসদীয় আসনে জনসংখ্যা হলো এত, আয়তন হলো এত, আর আমাদের দোহারে এত, নবাবগঞ্জে এত। এই কাজগুলো আমরা করব অফলাইনে। আর অনলাইনে আমরা চেষ্টা করব আগামীকাল থেকে অন্তত সপ্তাহের 5 দিন বাংলাদেশ সময় রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত, কখনো যদি বিশেষ প্রয়োজন হয় অতিথির কারণে এটাকে টেনে রাত 12টা পর্যন্ত নেওয়ার, আমরা সেটা হয়তো নিতে সক্ষম হব, অসুবিধা নেই। কিন্তু আমরা অনুরোধ জানাবো আপনাদেরকে যে কারা আজকে আগামীকালকের অনুষ্ঠানে কারা যুক্ত হতে আগ্রহী, তাদের নামটা যদি আমরা পেয়ে যাই তাহলে টাইম স্লটটা আমরা আগে থেকে বন্টন করে রাখতে পারি, যে আমরা এক্সপেক্ট করতেছি আজকে 13 জন মানুষ বা 25 জন মানুষ আজকে যুক্ত হবে, আমরা একসাথে স্ক্রিনে আসতে পারবো আমরা 8 জন বা 10 জন এরকম। তাহলে আমরা তাদেরকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারবো এবং তাদের দুটি কথা এবং মূল পয়েন্টে, অনেক সময় আছে আমরা আগেকার দিনে বক্তব্য দিতে গেলে ওই নেতার বন্দনা করতে করতে যাইতো 5 মিনিট, আবার শেষ বেলায় ধন্যবাদ জানাতে যেত 5 মিনিট, এরকমটা যাতে না হয়, আমরা মূল পয়েন্ট নিয়ে যাতে কথা বলতে পারি সেটা চেষ্টা করব। এর বাইরে আমরা 2 উপজেলার স্কুলগুলোতে, কলেজগুলোতে আমরা কিভাবে ক্যাম্পেইন জোরদার করতে পারি, ফেসবুকের থ্রু দিয়ে আমরা কিছু ভলান্টিয়ার্স এই কাজের জন্য অন্তত কিভাবে নিযুক্ত করতে পারি, কারা সেখান থেকে লাইভ ব্রডকাস্ট করবে তাদের ভাবনাটা কি। এবং আমি পরিষ্কার করে বলেছি আমাদের এই প্রজন্মের বেড়ে ওঠা অনেক ছেলে মেয়ে আছে যাদের জন্ম 2001-এর পরে বা 5-এর পরে, তারা হয়তো এই কনসেপ্ট সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই যে দোহার এবং নবাবগঞ্জ একসময় একটা আসন ছিল না, একসময় এটা 2টো আসন ছিল এবং 2টো আসন থাকলে শিকারীপাড়া, বারোয়াখালী, জয়কৃষ্ণপুর তারা ভোট দিত দোহারে, যে ভোটের পরে প্রশাসনে আসতো নবাবগঞ্জে, এই কাজটা কিভাবে করতো এবং ওইরকম থাকার কারণে কিভাবে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, এখন কিভাবে এটা ফেয়ারলি ডিস্ট্রিবিউট করা যায়। এবং আজকের আলোচনা থেকে জনাব বুলবুল ভাই কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে নট অনলি ইন দ্য পিরিয়ড অফ ইলেকশন, আমরা অলসো উই ক্যান স্টে উইথ দোহার আফটার ইলেকশন অ্যাজ এ পার্মানেন্ট বেসিস। আমার মনে হয় এটা একটা গুড পয়েন্ট এবং তাহলে হবে কি যে মানচিত্রটাকে আমরা পাল্টে দিতে সক্ষম হলাম। দোহারের মানচিত্রের ভিতরে শিকারীপাড়া, বারোয়াখালী এবং জয়কৃষ্ণপুর ইউনিয়ন আমরা একবারে পার্মানেন্টলি যুক্ত হয়ে গেলাম, তাহলে এই টানা হেসরা আর করা লাগলো না এবং যিনি এমপি হিসেবে নির্বাচিত হবেন তার ভেতরেও কোনো সংশয় থাকলো না যে শুধুমাত্র ভোটের সময় আমরা তোমাদেরকে আদর করব, ভোট চলে যাওয়ার পরে আই উইল জাস্ট কিক ইউ আউট, ইট উইল নট হ্যাপেন ইনশাআল্লাহ। এই হলো আমাদের আজকের আলোচনার সামারাইজ। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আরো বেশি বেশি মানুষকে নিয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে সক্ষম হবো ইনশাআল্লাহ এবং আমরা আগামী 14 ডেজের ভিতরে জনমত গঠন করে একটা দরখাস্ত আমরা জায়গা মতো জমা দিতে পারবো। আমি সকল জনসাধারণকে যারা দেশে এবং প্রবাসে আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এই ক্যাম্পেইনের সাথে কোনো রকম সম্পর্ক নাই কে ব্রাজিল সাপোর্ট করে, কে আর্জেন্টিনা সাপোর্ট করে, কে হিন্দু, কে মুসলিম, কে ধান মার্কা, কে নৌকা মার্কা, কে লাঙ্গল মার্কা, কে দাঁড়িপাল্লা মার্কা, there is no relations at all। এবং আপনারা নির্দ্বিধায়, আপনারা আশা করি আমাদের জনতার জনসাধারণের উপকারের স্বার্থে আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই, আমরা দোহার এবং নবাবগঞ্জকে পুনরায় 2টি আসন হিসেবে দেখতে চাই। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।